হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে ফ্রেজ। আজকের ক্লাসটিতে আমরা ফ্রেজ কাকে বলে জানবো, খুব ছোট করে ফ্রেজ এবং ক্লজের মধ্যে ডিফারেন্সটা বুঝবো, ফ্রেজ কত ধরনের হয় প্রত্যেকটা ধরনের নাম জানবো এবং আজকের ক্লাসে আমরা, যেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরেছো, নাউন ফ্রেজ নিয়ে ডিটেলে আলোচনা করব। নাউন ফ্রেজ কাকে বলে, নাউন ফ্রেজ কিসের ভূমিকা পালন করে একটি বাক্যে, নাউন ফ্রেজের ফরমেশন বা গঠন আমরা কিরমভাবে করতে পারি এবং মোস্ট ইম্পর্টেন্টলি নাউন ফ্রেজকে আমরা একটি বাক্য থেকে কিভাবে চিনব তার ফাংশনগুলিকে বুঝে নিয়ে, এই সবই থাকবে আজকের ক্লাসটিতে ডিটেলে। তাই আমি আশা করব যে তোমরা যারাই ক্লাসটি দেখছো বা তোমাদের যাদের ফ্রেজ নিয়ে একটু হলেও ডাউট আছে বা কনফিউশন হয়, তারা একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করো, তাহলে নাউন ফ্রেজ সম্পর্কে তোমাদের কিন্তু আর কারোর কোনো ডাউট থাকবে বলে আমার অন্তত মনে হয় না। আর যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও হেল্প করতে পারে বা ভালো লাগছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করতে চাইলে, সাপোর্ট করতে চাইলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটিকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল, স্পোকেন ইংলিশ, মডেল অ্যাক্টিভিটি, টাস্ক ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো আজকে আমাদের আলোচনাটা শুরু করে দিই। ফ্রেজ, নাউন ফ্রেজ। তবে প্রথমে আমরা জানবো ফ্রেজ কাকে বলে। হোয়াট ইজ ফ্রেজ? তাহলে ফ্রেজ আমরা কাকে বলবো? দেখো, ফ্রেজ হচ্ছে একটি গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট আ ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফ্রেজ হচ্ছে একটি বাক্যের মধ্যে থাকা একটি শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছের মধ্যে কোনো অবস্থাতেই কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে ফ্রেজ এবং ক্লজের মধ্যে ডিফারেন্সটা কি? কারণ ক্লজও কিন্তু একটি বাক্যের একটি শব্দগুচ্ছকে বোঝায়, কিন্তু বেসিক ডিফারেন্সটা হচ্ছে একটি ক্লজের মধ্যে কিন্তু একটি ফাইনাইট ভার্ব এবং তার সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকবে। তাহলে সোজা কথায় ফ্রেজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যার মধ্যে ফাইনাইট ভার্ব নেই, এবং ক্লজও একটি শব্দগুচ্ছ কিন্তু তার মধ্যে ফাইনাইট ভার্ব এবং সেই ফাইনাইট ভার্বের নিজস্ব একটি সাবজেক্ট অবশ্যই থাকবে। যদি তোমাদের কারোর মধ্যে ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু হলেও ডাউট থেকে থাকে, তাহলে আমি অলরেডি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটি ডিটেলে ক্লাস করে রেখেছি, তোমরা একটু ক্লাসটি দেখে নিও কষ্ট করে, তাহলে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে তোমাদের কারো কোনো ডাউট থাকবে না। এনিওয়েজ, তাহলে এবার আমরা চলে যাই কত ধরনের ফ্রেজ হয়। দেখো, বেসিক্যালি মেন যে ফ্রেজগুলি হয় সেগুলি হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। এই তিনটি প্রধান ফ্রেজের ওপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেক্ষেত্রে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়। এছাড়াও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হয়, কনজাংশনাল ফ্রেজ হয়, ইন্টারজেকশনাল ফ্রেজ হয় এবং অ্যাবসলিউট ফ্রেজ হয়। তবে আজকে আমাদের মুখ্য আলোচনার বিষয় কিন্তু শুধুমাত্র নাউন ফ্রেজ। তাহলে দেখে নেওয়া যাক নাউন ফ্রেজ বলতে আমরা কাকে বুঝি। দেখো, একটি নাউন ফ্রেজ হচ্ছে সেই ফ্রেজ যে ফ্রেজটা বাক্যে কোনো একটি নাউন যে ভূমিকা পালন করে বা যে রোল প্লে করে সেই কাজটাই করে। তাহলে এবার এখান থেকে প্রশ্ন আসছে, তাহলে একটা নাউন অর্থাৎ নামবাচক পদ একটা বাক্যে কি কি ভূমিকা পালন করতে পারে? আমরা অনেক সময় হয়তো নাউন কি কাজ করে বললে প্রায়শই বলে দিই যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, কোনো স্থান বা কোনো কিছুর নাম বোঝায়, কিন্তু শুধুমাত্র সেটাই নাউনের কাজ নয়। নাউন কিন্তু একটি বাক্যে মূলত 5টি প্রধান ভূমিকা পালন করতে পারে। সেই ভূমিকাগুলি কি কি? দেখো, একটি নাউন একটি বাক্যে একটি ভার্বের সাবজেক্ট হতে পারে, সেই ভার্বের অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে একটি ভার্বের, একটি প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে এবং অ্যাপোজিশন হিসেবেও কিন্তু নাউন কাজ করতে পারে। প্রকারান্তর তাহলে আমরা বলতেই পারি যে এই 5টি ভূমিকা কিন্তু নাউন ফ্রেজ পালন করে। আমরা এরপরে নাউন ফ্রেজের ফরমেশন বা নাউন ফ্রেজ কিরকম ভাবে জেনারেলি গঠিত হয় সেই জেনারেল রুলসগুলো একটু দেখে নেব। তারপরে নাউন ফ্রেজের এই 5টা ভূমিকা একটি বাক্যে নাউন ফ্রেজ কিরকম ভাবে পালন করছে বা আমরা কিরম ভাবে বুঝবো বা কিরম ভাবে আইডেন্টিফাই করব নাউন ফ্রেজকে একটি বাক্য থেকে, সেটা আমরা দেখব। তাহলে এবার চলে যাওয়া যাক ফরমেশন অফ নাউন ফ্রেজে। দেখো, বেসিক্যালি দুটো নাউন যখন একটা অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাকে কিন্তু আমরা নাউন ফ্রেজ বলতে পারি। অর্থাৎ এক্সাম্পল হিসেবে ব্রাদার অ্যান্ড সিস্টার, প্রফিট অ্যান্ড লস, ফ্লেশ অ্যান্ড ব্লাড। অর্থাৎ দেখো, ব্রাদার অ্যান্ড সিস্টার যদি এই উদাহরণটা নিই, ব্রাদারও একটি নাউন, সিস্টারও একটি নাউন, এই দুটি নাউন যোগ হয়ে রয়েছে অ্যান্ড দিয়ে, তাহলে পুরোটা একটা শব্দগুচ্ছ হয়ে গেল। এবং এই শব্দগুচ্ছটা যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে ব্রাদার অ্যান্ড সিস্টার হচ্ছে নাউন ফ্রেজ। একই রকম ভাবে প্রফিট অ্যান্ড লস এবং ফ্লেশ অ্যান্ড ব্লাডও। এর পরের নিয়মটা কি না, দুটো নাউন যখন তাদের মধ্যে একটা প্রিপোজিশন নিয়ে বসে তখনও কিন্তু সেটি নাউন ফ্রেজের উদাহরণ। অ্যাজ পার এক্সাম্পল, বিস্ট অফ বার্ডেন,
লাভার অফ দ্য কান্ট্রি, ম্যান অফ জিনিয়াস। দেখো বিস্ট অফ বার্ডেন, বিস্ট মানে হচ্ছে পশু, নাউন, বার্ডেন মানে বোঝা, সেটাও নাউন, কিন্তু তাদের মাঝে রয়েছে অফ, যেটি একটি প্রিপোজিশন, তাই বিস্ট অফ বার্ডেন একটা নাউন ফ্রেজ, লাভার একটা নাউন, কান্ট্রি একটা নাউন, তাদের মধ্যে রয়েছে অফ, ফলে লাভার অফ দ্য কান্ট্রি নাউন ফ্রেজ। একই রকম ভাবে ম্যান অফ জিনিয়াসও নাউন ফ্রেজ। পরেরটি, টু নাউনস সাইড বাই সাইড, দুটো নাউন পাশাপাশি বসবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো অ্যান্ড বা প্রিপোজিশন নেই ধরে নাও, এই ক্ষেত্রেও কিন্তু সেই কম্বিনেশনটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল গোল্ড রিং, সোনার রিং, গোল্ডও একটা নাউন, রিংও একটা নাউন। আয়রন ডিটারমিনেশন, এটাও একটা নাউন ফ্রেজের উদাহরণ। সামার ভেকেশন, গ্রীষ্মকালীন ছুটি, এটাও কিন্তু নাউন ফ্রেজ হতে পারে কোনো বাক্যের ক্ষেত্রে। এরপরে নিয়মটি, অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল যখন কোনো একটি নাউনের আগে থাকবে তখন সেই কম্বিনেশনটাকেও আমরা নাউন ফ্রেজ বলতে পারি। এক্সাম্পল ডার্ক রুম, ডার্ক হচ্ছে অ্যাডজেক্টিভ, রুম হচ্ছে নাউন, ডার্ক রুম এই শব্দগুচ্ছটা নাউন ফ্রেজ। আর লার্জ ভিলেজ, একটা বেশ বড় গ্রাম, লার্জ অ্যাডজেক্টিভ, ভিলেজ নাউন, এটাও নাউন ফ্রেজ। একই রকম ভাবে সুইমিং ডাকস, সুইমিং কিন্তু পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল উদাহরণ এটি। প্রেজেন্ট পার্টিসিপল নিয়েও কিন্তু ডিটেলে ক্লাস করা রয়েছে, যে ক্লাসটিতে ট্রান্সফরমেশন, জয়নিং এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে ক্লিয়ার কম্প্রিহেন্সিভ আইডিয়া দেওয়া রয়েছে। একটু ক্লাসটা যদি তোমরা কষ্ট করে দেখে নিতে পারো তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কেও তোমাদের কোনো ডাউট থাকবে না। এনিওয়েজ, সুইমিং ডাকস, সুইমিং প্রেজেন্ট পার্টিসিপল, ডাকস হচ্ছে নাউন, এই কম্বিনেশনটাও তাও নাউন ফ্রেজ। এরপরে উইথ ইনফিনিটিভ দিয়েও কিন্তু নাউন ফ্রেজ তৈরি হতে পারে, ইনফিনিটিভেরও কিন্তু ডিটেল ক্লাস করা রয়েছে, চাইলে দেখে নিতে পারো একবার। যাই হোক, টু ইট ম্যাঙ্গোজ, টু প্লে ক্রিকেট, টু রিড দ্য লেটার, এইগুলো কিন্তু ইনফিনিটিভের উদাহরণ, অর্থাৎ টু ইট, টু প্লে, টু রিড। এবং এই যে শব্দগুচ্ছগুলো, এই শব্দগুচ্ছগুলিও কিন্তু একটি বাক্যে নাউন ফ্রেজের ভূমিকা বা রোল প্লে করতে পারে। কোন কোন ভূমিকা বা রোল? যে ভূমিকা বা রোলগুলো একটু আগেই আমরা দেখে নিয়েছি, ওই 5টি ভূমিকার মধ্যে যে কোনো একটি ভূমিকা কিন্তু যদি এই শব্দগুচ্ছগুলো একটি বাক্যে পালন করে তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে সেটি নাউন ফ্রেজের উদাহরণ। এবং লাস্ট কোনটি না, উইথ জিরান্ড, জিরান্ড দিয়েও কিন্তু নাউন ফ্রেজ গঠিত হতে পারে, অর্থাৎ প্লেইং চেস, রিডিং দ্য রামায়ণা, ড্রিমিং ড্রিমস, এগুলি কিন্তু জিরান্ডের উদাহরণ, অর্থাৎ প্লেইং, রিডিং এবং ড্রিমিং এই 3টি ইন্ডিভিজুয়াল শব্দ কিন্তু জিরান্ড, কারণ এই 3টি শব্দ ভার্ব থেকে উৎপত্তি হওয়া সত্ত্বেও নাউনের কাজ করছে, একটি অ্যাক্টিভিটির নাম বোঝাচ্ছে। দেয়ারফর যেহেতু ভার্বের একটা ফর্ম কিন্তু নাউনের কাজ করছে, তাকে আমরা জিরান্ড বলি। তো এই জিরান্ডগুলোও কিন্তু এদের সাথে অন্য শব্দকে নিয়ে একটা শব্দগুচ্ছ গঠন করতে পারে এবং সেই শব্দগুচ্ছ একটি বাক্যে নাউন ফ্রেজের ভূমিকা পালন করতে পারে। আশা করি ফরমেশন অফ নাউন ফ্রেজ নিয়ে কোনো ডাউট নেই। এই শুধু একটা জিনিস এবার আমরা মাথায় রাখবো যে নাউন ফ্রেজের মধ্যে কিন্তু ডিটারমিনার্স থাকতে পারে। এবার ডিটারমিনার্স বলতে আমরা কোন ধরনের শব্দগুলিকে বুঝি? না, সেই সমস্ত শব্দ যে শব্দগুলির দ্বারা কোনো কিছুর সংখ্যা বা পরিমাণকে বোঝায়, যেমন মেনি, ফিউ, মাচ, লিটল, অর্থাৎ এই ধরনের শব্দ কিন্তু নাউন ফ্রেজের মধ্যে থাকতে পারে। আর্টিকেলস থাকতে পারে, এ, অ্যান এবং দি, অর্থাৎ আমরা আর্টিকেল দেখে যেন সেটিকে নাউন ফ্রেজের বাইরে না রাখি, আর্টিকেলটাও কিন্তু নাউন ফ্রেজের মধ্যে থাকবে। পজেসিভ ওয়ার্ডস, অর্থাৎ এমন শব্দ যে শব্দগুলির দ্বারা কোনো বস্তুর ওপরে কারুর মালিকানা বা সত্ত্ব বোঝায়, যেমন মাই, ইয়োর, দেয়ার ইত্যাদি ইত্যাদি, এই শব্দগুলিও নাউন ফ্রেজের মধ্যে থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ডেমনস্ট্রেটিভস। ডেমনস্ট্রেটিভ বলতে কোন শব্দগুলিকে বোঝায়? না, দিস, দ্যাট, দিস, দোজ, এই শব্দগুলিও কিন্তু নাউন ফ্রেজের মধ্যে থাকতে পারে। তো এই জিনিসটা এবং ফরমেশনটা, এটাকে আমরা প্রথমে মাথায় রাখবো এবং যখন আমাদেরকে বাক্যে নাউন ফ্রেজ আইডেন্টিফাই করতে বলা হবে, এই ফরমেশনগুলো মাথায় রেখে আমরা বোঝবার চেষ্টা করব যে ওই যে ফ্রেজটিকে আমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, সেই ফ্রেজটি ওই বাক্যে কিসের ভূমিকা পালন করছে। যদি আমাদের উল্লেখিত 5টি ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা বুঝবো যে সেটি নাউন ফ্রেজের উদাহরণ। তাহলে এবার আমরা এক এক করে সবথেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নাউন ফ্রেজের রোলগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, প্রথমটি হচ্ছে নাউন ফ্রেজ অ্যাজ সাবজেক্ট অফ আ ভার্ব, অর্থাৎ কোনো নাউন ফ্রেজ যখন কোনো একটি বাক্যের ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। প্রথম উদাহরণটি, দ্য ম্যান অ্যান্ড হিজ ব্রাদার আর গোয়িং টু আমেরিকা। এক্ষেত্রে বাক্যের ভার্ব কোনটা না, গোয়িং, মেইন ফাইনাইট ভার্ব। তো এই ভার্বের সাবজেক্টকে দ্য ম্যান অ্যান্ড হিজ ব্রাদার, লোকটি এবং তার ভাই। এই যে লোকটি এবং তার ভাই দুটিই কিন্তু নাউন, অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে রয়েছে, এই পুরো কম্বিনেশনটাকে আমরা নাউন ফ্রেজ বলবো।
A man of courage can do it easily. এক্ষেত্রেও এই যে ডু ফাইনাইট ভার্ব, এই ডু ফাইনাইট ভার্বের সাবজেক্ট কে? না, আ ম্যান অফ কারেজ, অর্থাৎ একজন ব্যক্তি যার কিনা খুব সাহস রয়েছে, সাহসী ব্যক্তি। তো এই ম্যান অফ কারেজ এই শব্দগুচ্ছটাও এই বাক্যে যেহেতু সাবজেক্টের ভূমিকা পালন করছে, দেয়ারফর এই গ্রুপ অফ ওয়ার্ডসটা নাউন ফ্রেজ। একই রকম ভাবে দ্য গোল্ড রিং ইজ এক্সপেন্সিভ, দ্য স্মল ভিলেজ লুকস বিউটিফুল, টু সাকসিড এটি ইনফিনিটিভের উদাহরণ, টু সাকসিড ইন লাইফ ইজ আওয়ার এম, অর্থাৎ জীবনে আমাদের লক্ষ্যই হলো সফল হওয়া। এই যে টু সাকসিড, যেহেতু এই টু সাকসিড ইনফিনিটিভের শব্দগুচ্ছটি বাক্যে নাউনের ভূমিকা অর্থাৎ সাবজেক্টের ভূমিকা পালন করছে, দেয়ারফর আমরা এটিকে নাউন ফ্রেজ নামে অভিহিত করেছি। একই রকম ভাবে পরের উদাহরণটি জিরান্ডের, রিডিং বুকস ইজ আ গুড হ্যাবিট, অর্থাৎ বই পড়াটি একটি ভালো অভ্যেস। এখানে রিডিং বুকস এটি কিন্তু জিরান্ড এবং বুকস নামক নাউনকে নিয়ে গঠিত হয়েছে, কিন্তু এই শব্দগুচ্ছটা সাবজেক্টের ভূমিকা পালন করছে বাক্যে, দেয়ারফর আমরা এটাকে নাউন ফ্রেজ নামে চিনব। এরপরে আমরা নাউন ফ্রেজকে চিনব বাক্যের ভার্বের অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে। এক্ষেত্রে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে দিই, তোমাদের মধ্যে হয়তো কারোর ডাউট থাকতে পারে যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আমরা চিনব কি করে। না দেখো, কোনো একটি বাক্যের ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে কোশ্চেন করি, তাহলে আমরা যে উত্তরটি পাই তাকে আমরা বাক্যের অবজেক্ট হিসেবে চিনি। এবং যদি দেখি যে বাক্যে শেষে এমন একটি শব্দ রয়েছে যে শব্দটি ওই বাক্যের সাবজেক্টকেই বোঝাচ্ছে বা সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে কিন্তু আমরা ওই অংশটিকে কমপ্লিমেন্ট হিসেবে চিনি। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ আরো সহজে বলতে গেলে জেনারেলি বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে যে শব্দগুলি থাকে জেনারেলি সেগুলি কিন্তু বাক্যের কমপ্লিমেন্ট হয়, অর্থাৎ সেই শব্দগুলি বাক্যের সাবজেক্টকেই সম্পর্কে কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেয় বা তার সেন্সটাকে কমপ্লিট করে, তার জন্য তাকে আমরা কমপ্লিমেন্ট বলি। এনিওয়েজ, দেখে নেওয়া যাক। আই ওয়ান্ট আ কাপ অফ কফি, অর্থাৎ দেখো এই বাক্যেতে প্রধান ক্রিয়াপদ কোনটি? না ওয়ান্ট। আমি যদি ওয়ান্ট ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি অর্থাৎ কি চাই, তাহলে আমি উত্তর পাচ্ছি আ কাপ অফ কফি, অর্থাৎ এক কাপ কফি চাই। তাহলে কাপ অফ কফি ওই ওয়ান্ট ভার্বের অবজেক্ট এই পুরো শব্দগুচ্ছটি, দেয়ারফর এই অংশটিকে আমরা বলবো নাউন ফ্রেজ। দে কিল্ড আ ব্ল্যাক স্নেক, কিল মেন ভার্ব, ফাইনাইট ভার্ব, কি মেরে ফেলেছিল? আ ব্ল্যাক স্নেক, একটা কালো সাপকে মেরে ফেলেছিল। তাহলে আ ব্ল্যাক স্নেক ওয়ান্স এগেন কিল ভার্বের অবজেক্ট, সেই জন্য আমরা আ ব্ল্যাক স্নেক অংশটিকে নাউন ফ্রেজ নামে চিনব। আই লাইক ট্রাভেলিং আ লট, আমি ঘুরতে বেড়াতে যেতে খুব পছন্দ করি। কি পছন্দ করি? না ট্রাভেলিং আ লট। তাহলে ট্রাভেলিং আ লট এই শব্দগুচ্ছটাও যেহেতু অবজেক্ট, তাই এটি নাউন ফ্রেজ। রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, এক্ষেত্রে দেখো বি ভার্ব ইজ রয়েছে, তারপরে রয়েছে অ্যান অনেস্ট ম্যান। আমরা কিন্তু অ্যান অনেস্ট ম্যানটাকে অবজেক্ট হিসেবে চিনবো না, আমরা একে চিনবো কি হিসেবে? না কমপ্লিমেন্ট হিসেবে, কারণ রহিম বাক্যের সাবজেক্ট এবং এই অ্যান অনেস্ট ম্যান কিন্তু রহিম সম্পর্কে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তো সেই জন্যেই এই অ্যান অনেস্ট ম্যানটা হচ্ছে বাক্যের কমপ্লিমেন্ট, এবং এই কমপ্লিমেন্টটা একটি শব্দগুচ্ছ এবং নাউন যেহেতু বাক্যে কমপ্লিমেন্টের ভূমিকা পালন করে, সেই জন্য এই শব্দগুচ্ছকে কিন্তু আমরা নাউন ফ্রেজ নামে চিনব। একই রকম ভাবে পরেরটিও, মাই এম ইজ টু সাকসিড ইন লাইফ, আমার লক্ষ্যই হলো জীবনে সফল হওয়া। দেখো এক্ষেত্রে কিন্তু আবার কমপ্লিমেন্টটা টু সাকসিড ইন লাইফ, এই টু সাকসিড ইন লাইফ আর মাই এম লক্ষ্য এ দুটি কিন্তু সমার্থক, তো সেই জন্য এটি কমপ্লিমেন্ট এবং টু সাকসিড ইনফিনিটিভ দিয়ে গঠন হওয়া একটি কমপ্লিমেন্ট নাউনের ভূমিকা পালন করছে বা কমপ্লিমেন্টের ভূমিকা পালন করছে, দেয়ারফর এটাকে আমরা নাউন ফ্রেজ নামে চিনব। একই রকম ভাবে সিমলা ইজ আ বিউটিফুল হিল স্টেশন, এক্ষেত্রেও আ বিউটিফুল হিল স্টেশন কথাটি সিমলা সম্পর্কে বোঝাচ্ছে কমপ্লিমেন্ট এবং এটিও নাউন ফ্রেজের উদাহরণ। এরপরে আমরা নাউন ফ্রেজকে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে চিনব। যদি কোনো বাক্যে কোনো প্রিপোজিশন থাকে এবং সেই প্রিপোজিশনের পরেই এক্স্যাক্টলি ইমিডিয়েটলি পরেই যদি কোনো শব্দগুচ্ছ থাকে, যে শব্দগুচ্ছের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব যদি না থাকে, তাহলে সেই শব্দগুচ্ছটা কিন্তু বা সেই শব্দটি কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট হয়, নাউন প্রিপোজিশনের অবজেক্টের ভূমিকা পালন করে। তো দেয়ারফর নাউন ফ্রেজও কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ভূমিকা পালন করতে পারে। দেখে নেওয়া যাক কিছু উদাহরণ। দ্য ক্যাট আন্ডার দ্য টেবল ইজ কিউট,
দেখো এক্ষেত্রে প্রিপোজিশন কি রয়েছে না আন্ডার, আন্ডারের পরেই রয়েছে দ্য টেবল। এই যে দি টেবল এটি একটি শব্দগুচ্ছ, প্রিপোজিশনের পরে থাকায় একে আমরা প্রিপোজিশনের অবজেক্ট নামে চিনব এবং এই দ্য টেবল শব্দগুচ্ছটা তাই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ নামেও আমরা চিনব। পরেরটি উই উইল গো টু দার্জিলিং ইন সামার ভেকেশন, ইন প্রিপোজিশন, তারপরে রয়েছে সামার ভেকেশন। এই সামার ভেকেশন দুটি শব্দের একটি কম্বিনেশন, এই দুটি শব্দ প্রিপোজিশনের পরে রয়েছে, ফলে এটি প্রিপোজিশনের অবজেক্ট। নাউন তো প্রিপোজিশনের অবজেক্টের ভূমিকা পালন করে, ফলে এই শব্দগুচ্ছকেও আমরা নাউন ফ্রেজ নামে চিনব। কান্ট ইউ থিঙ্ক অফ আ বেটার ওয়ে, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানেও দেখো প্রিপোজিশন রয়েছে অফ, অফের পরে রয়েছে আ বেটার ওয়ে, একটা ভালো উপায়। তুমি কি অন্য কোনো ভালো পন্থা বা উপায়ের কথা চিন্তা করতে পারো না? তাহলে অফের পরে আ বেটার ওয়ে এই শব্দগুচ্ছটাও কিন্তু আমরা নাউন ফ্রেজ নামে অভিহিত করব। তারপরে দ্য ড্রেস অন দ্য ডিসপ্লে ইজ এক্সপেন্সিভ, অর্থাৎ ডিসপ্লেতে যে ড্রেসটি রাখা রয়েছে সেটি খুব দামি। অন প্রিপোজিশনের পরে রয়েছে দি ডিসপ্লে, এখানে কোনো ফাইনাইট ভাব নেই, এই শব্দগুচ্ছটা তাই নাউনের কাজ করছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, ফলে এটাও নাউন ফ্রেজ। দ্য ভিলেজ বাই দ্য রিভার ইজ বিউটিফুল, বাই প্রিপোজিশন, তারপরে রয়েছে দ্য রিভার, এই দ্য রিভারটাও শব্দগুচ্ছ প্রিপোজিশনের অবজেক্ট, ফলে এটিও কিন্তু নাউন ফ্রেজ। এরপরে লাস্ট আমরা নাউন ফ্রেজকে অ্যাপোজিশন হিসেবে দেখব। অ্যাপোজিশনের উপরেও কিন্তু একটি ক্লাস করা রয়েছে, যে অ্যাপোজিশনের ক্লাসে আমরা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল অ্যাপোজিশনের সাহায্যে আমরা কত সহজে করতে পারি সেটিও আলোচনা করা রয়েছে। চাইলে একবার দেখে নিতে পারো প্লেলিস্ট পেজ থেকে। দেখে নেওয়া যাক অ্যাপোজিশনের ব্যবহারে কিরমভাবে নাউন ফ্রেজকে আমরা ইউজ করেছি। আকবর কমা দ্য মুঘল এম্পারার রুলড ইন্ডিয়া, অর্থাৎ আকবর নাউন, তারপরে দ্য মুঘল এম্পারার, এই যে শব্দগুচ্ছটা, এই শব্দগুচ্ছটাও কিন্তু আকবর নামক ব্যক্তিকেই বোঝাচ্ছে। অর্থাৎ এরকম ক্ষেত্রে এই শব্দগুচ্ছকে আমরা বলি অ্যাপোজিশন, এবং এই অ্যাপোজিশনটা কিন্তু নাউন ফ্রেজ, অর্থাৎ দি মুঘল এম্পারার এই শব্দগুচ্ছটা এই বাক্যতে অ্যাপোজিশনের ভূমিকা পালন করছে, দেয়ারফর আমরা একে নাউন ফ্রেজ নামে অভিহিত করেছি। একই রকম ভাবে দার্জিলিং a beautiful hill station is our destination, এক্ষেত্রে দার্জিলিং বলতে যে জায়গাকে আমরা বুঝছি, a beautiful hill station বলতে আমরা সেই একই জায়গাকে বুঝছি, ফলে এখানে অ্যাপোজিশনের ব্যবহার হয়ে রয়েছে। এবং এক্ষেত্রে এই অ্যাপোজিশনে a beautiful hill station বা মুঘল এম্পারার একটি শব্দগুচ্ছ, নাউন অ্যাপোজিশনের কাজ করে, অর্থাৎ অ্যাপোজিশনের কাজটা কিন্তু নাউনই করে, ফলে যেহেতু এই শব্দগুচ্ছটি অ্যাপোজিশনের কাজ করছে তাহলে আমরা বলতেই পারি নাউনের কাজ করছে, এবং যেহেতু এটি শব্দগুচ্ছ তাই আমরা এটিকে নাউন ফ্রেজ নামে চিনব। এরপরে পলিউশন আ গ্লোবাল প্রবলেম ইজ থ্রেটনিং, অর্থাৎ পলিউশন একটি নাউন, গ্লোবাল প্রবলেম সেই নাউনকেই বোঝাচ্ছে, সেই একই জিনিসকে বোঝাচ্ছে, একই কনসেপ্টকে বোঝাচ্ছে। গ্লোবাল প্রবলেম একটি শব্দগুচ্ছ, ফলে এক্ষেত্রেও কিন্তু নাউন ফ্রেজটি অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়ে রয়েছে। তাহলে আশা করি নাউন ফ্রেজ সম্পর্কে আমরা যে যে ভূমিকাগুলো আলোচনা করলাম বা এক্সাম্পলগুলো দেখলাম, আশা করি এক্সাম্পলগুলো তোমরা বুঝতে পেরেছো এবং প্রত্যেকটি বাক্য থেকে নাউন ফ্রেজের রোলটা তোমরা এবার খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। আই থিঙ্ক নাউন ফ্রেজ নিয়ে তোমাদের আর কারুর কোনো ডাউট নেই এবং তোমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাই যদি বুঝতে পেরে থাকো বা যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে বা একটু হলেও হেল্প হতে পারে, তাহলে প্লিজ দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট ইউ, ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করতে চাইলে, সাপোর্ট করতে চাইলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের গ্রামার, লিটারেচার, রাইটিং স্কিল, স্পোকেন ইংলিশ বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিনটাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।